আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে জীববিজ্ঞানের ৪ নাম্বার ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এর আগের ক্লাসে আমি শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আগের ক্লাসগুলো না করে আসলে আজকের এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো বুঝতে পারবে না। তো শ্রেণীবিন্যাসের ক্লাসটা আগে করে আসো। আর যদি শ্রেণীবিন্যাসকেও আগে থেকে করে থাকো, যদি দ্বিপদ নামকরণ আজকে করতে চাও এই ক্লাসে, তাহলে ভিডিওটা একটু আঁকায় দিয়ে করতে পারো দ্বিপদ নামকরণটা। তো আজকে আমি প্রথমে এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এটা নিয়ে পড়াবো, মানে আলোচনা করব। এরপর দ্বিপদ নামকরণের দিকে আগানোর চেষ্টা করব। এখানে লিখে রেখেছি কি ফোনের ভলিউমটা একটু বাড়াই নেওয়ার জন্য, কারণ আমার সাউন্ড প্রতিনিয়ত একটু কমই হয়। তো তোমরা ফোনের ভলিউমটা একটু বাড়ায় নাও। তো শুরুতেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করার চেষ্টা করো। এর আগের ক্লাসে আমি শ্রেণীবিন্যাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। শ্রেণীবিন্যাস না বুঝলে আজকে ধাপগুলো বুঝতে পারবো না। তো শ্রেণীবিন্যাস যারা বোঝো তারা আমার কথাগুলো এখন বুঝতে পারবে। দেখো, শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা পুরো জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছিলাম। 5টা রাজ্যের মধ্যে থেকে তুমি যে কোনো একটা রাজ্যের যদি জীবকে তোমার কাছে নিয়ে আসো, সেই জীবটাকে কিভাবে চিনবে? এই শ্রেণীবিন্যাসের কিছু ধাপ আছে, যে ধাপগুলোর মাধ্যমে তুমি ওই জীবটা সম্পর্কে জানতে পারবে, জীবটাকে চিনতে পারবে। তো সেই ধাপগুলো আমরা এখন এখানে দেখব। শ্রেণীবিন্যাসের মোট 7টা ধাপ আছে। ধাপগুলো আমি লিখতেছি, তারপর বিস্তারিতভাবে বলতেছি। প্রথম ধাপটার নাম হচ্ছে রাজ্য। রাজ্য, তারপরটা হচ্ছে পর্ব, তারপরটা হচ্ছে শ্রেণী, তারপরটা হচ্ছে বর্গ, তারপর হচ্ছে গোত্র, গণ, শেষেরটা হচ্ছে প্রজাতি। এখানে দেখো 7টা ধাপ আছে। এই 7টা ধাপকে শ্রেণীবিন্যাসের ধাপ বলা হয়ে থাকে। তুমি এখন যে কোনো প্রাণীকে যদি নিয়ে আসো, সব প্রাণীরই তুমি এই 7টা ধাপে বিন্যস্ত করতে পারবে। প্রত্যেকটা প্রাণীরই রাজ্য আছে, পর্ব আছে, শ্রেণী আছে, বর্গ আছে, গোত্র আছে, গণ আছে এবং প্রজাতি আছে। অর্থাৎ তুমি কিভাবে বুঝবে যে শ্রেণী কি, বর্গ কি, গোত্র কি, গণ কি, প্রজাতি কি? তুমি একটা প্রাণীকে যদি নিয়ে আসো, সেই প্রাণীটার একটা রাজ্য থাকবে, সেই রাজ্যের কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো থেকে তুমি বুঝতে পারবা ওই প্রাণীটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। আবার ওই প্রাণীর পর্বের কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে তুমি বুঝতে পারবা ওই প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত। তুমি আরেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবা, সেটা হচ্ছে রাজ্যের মধ্যে, রাজ্যে কোনো একটা প্রাণীর রাজ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, ওই বৈশিষ্ট্যের সাথে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়ে পর্বের মধ্যে আসে। পর্বের বৈশিষ্ট্যগুলোর সাথে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়ে শ্রেণীতে আসে। শ্রেণীর বৈশিষ্ট্যগুলোর সাথে আরও কিছু বৈশিষ্ট্য যোগ হয়ে বর্গে আসে। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে। তো এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। তোমরা জাস্ট যারা নোট করতেছো তারা শুরুতেই হেডলাইন দেবা, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দিয়ে লিখবা শ্রেণীবিন্যাসের ধাপ 7টা। কি কি শ্রেণীবিন্যাসের এই 7টা ধাপ এইভাবে লিখবা। একটা জিনিস লক্ষ্য করবা, শ্রেণীবিন্যাসের ধাপগুলো সবসময় বাঁকা করে লিখতে হয়। তুমি সেটা পরীক্ষার খাতায় লিখো অথবা তোমার খাতায় লিখো, শ্রেণীবিন্যাসের ধাপ সবসময় এরকম বাঁকা করে লিখতে হয়, এটা নিয়ম। কখনো সোজা করে স্ট্রেট লিখবা না, তাহলে নাম্বারও পাবা না, এটা সঠিক পদ্ধতিতেও হবে না। সবসময় এরকম বাঁকা করে লিখতে হয়। এখন তুমি লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা যে ধাপগুলো আছে, প্রত্যেকটা ধাপেরই কিছু বৈশিষ্ট্য থাকে। মনে করো যে রাজ্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে,
এই একটা বৈশিষ্ট্যের সাথে আরেকটা বৈশিষ্ট্য যোগ হবে, হয়ে এটা আসবে পর্বের মধ্যে, তার সাথে আরেকটা বৈশিষ্ট্য যোগ হয়ে বা আরও কিছু বৈশিষ্ট্য যোগ হয়ে আসবে শ্রেণীর মধ্যে। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো এগুলো যদি তোমার মনে না থাকে কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট মনে রাখবা শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা এবং ধাপ 7টার নাম মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার কথা? ঠিক আছে। আচ্ছা, তো শ্রেণীবিন্যাসের এই 7টা ধাপের মধ্যে আমি এখন দেখাবো যে এই শ্রেণীবিন্যাসের 7টা ধাপের মধ্যে এখন দেখাবো যে কিছু সেট আছে এবং উপসেট আছে। কিরকম সেট উপসেট? যে সেট উপসেট তো আমরা গণিতে পড়ছিলাম, কিন্তু এই জীববিজ্ঞানে কিভাবে আসলো? দেখো, এখানেও সেট এবং উপসেট আছে। তুমি যে কোনো 2টা ধাপকে নাও, আমি সবার শেষের ধাপ নেব। সবার শেষের 2টা ধাপ আমি সিলেক্ট করলাম, এটা গণ এবং প্রজাতি। এইখানে শেষের যে ধাপটা আছে, অর্থাৎ এই যে প্রজাতির যে ধাপটা আছে, এইটা হচ্ছে উপসেট। এটা হচ্ছে উপসেট। আর উপরে যেটা আছে, উপসেটের উপরে যেটা আছে, এটা হবে সেট। বুঝতে পারলাম? তুমি যে কোনো 2টা ধাপ নিবা, 2টা ধাপ নেওয়ার পর নিচের যে ধাপটা আছে সেইটা হবে উপসেট, আর উপরের যে ধাপটা থাকবে ওইটাই হবে সেট। এখন তুমি এই 2টা নিবা, এইটা না নিয়ে তুমি এখন অন্য 2টা নিবা। আচ্ছা, এখন তুমি ধরো গোত্র নিবা আর গণ নিবা, তাহলে এখানে এই গণ হবে উপসেট আর গোত্র হবে সেট। অর্থাৎ তুমি যে কোনো 2টা যদি ধাপ নাও, নিচেরটা হবে উপসেট, উপরেরটা হবে সেট। এখন তুমি যদি গোত্র আর বর্গ নাও, তাহলে এই গোত্র হবে উপসেট, উপসেট, আর বর্গ হবে কি সেট। ঠিক তেমনই ভাবে এই উপরের দিকে চলতে থাকবে। এই যে তুমি সেট আর উপসেট দিয়ে এই ধাপগুলা নিয়ন্ত্রণ, এই ধাপগুলা সাজাইতেছো, এই সাজানোর ধারাটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এই পদ্ধতিটাকে বলা হয়, এই শ্রেণীবিন্যাসের পদ্ধতিটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি, দেখো জিনিসটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি। তুমি সেট আর উপসেট দিয়ে যখন শ্রেণীবিন্যাস করবা, সেটা হবে নেস্টেড হায়ারার্কি। শুরু থেকে আরেকবার রিভিউ দিতেছি, বাড়তি কোনো কথা মাথায় রাখবা না, যেগুলা কাজের কথা সেগুলো মাথায় রাখবা। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের উপসেট, প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের উপসেট। যারা নোট করতেছো এই কথাগুলা খাতায় পয়েন্ট আকারে লিখো। শ্রেণীবিন্যাসের ধাপ 7টা, শ্রেণীবিন্যাসের ধাপগুলা লিখবা, ইংরেজি সহ লিখবা। ইংরেজিগুলো আমি লিখে দিই নাই, তোমরা লিখে নিবা। প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের উপসেট হয় এবং উপরের যে ধাপ থাকে সেইটার বৈশিষ্ট্য নিচের ধাপের বৈশিষ্ট্যের চেয়ে কম হয়। পয়েন্ট। এখন পর্যন্ত কিন্তু 4টা পয়েন্ট বলছি, 4টা পয়েন্ট মনে রাখবা, আর কোনো বাড়তি কথা মনে রাখবা না। তো এই যে সেট এবং উপসেট আকারে যে শ্রেণীবিন্যাস করা হয়, এইটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। 5 নম্বর পয়েন্ট বললাম। এটাই হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাসের ধাপের 5টা পয়েন্ট। এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো, তাহলেই তোমার শ্রেণীবিন্যাসের ধাপ কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ এখানেই শেষ করে দিতেছি। আরও যদি তোমরা কোনো প্রশ্ন থেকে থাকে এখানে যদি আরও কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব দ্বিপদ নামকরণ কি।
এখন আমরা দেবো দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ, আচ্ছা এখানে লিখে দিই। দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি জিনিসটা আবার কি? শুরুতেই আমি একটু বোঝায় নেই তোমাদের জিনিসটা কি। জিনিসটা হচ্ছে, তুমি, আমি এবং পৃথিবীতে যত জীব আছি সবারই একটা করে নাম আছে। যেমন আমরা হচ্ছি মানুষ, আবার কিছু প্রাণী আছে যাদেরকে বলা হয় গরু, আবার কিছু প্রাণী আছে যাদেরকে বলা হয় ছাগল। এই যে প্রাণীগুলা আছে, এই প্রাণীগুলার যে নাম আছে, ওই নামটাকে দুইটা পদ দিয়ে, দ্বিপদ মানে হচ্ছে দুইটা পদ, দুইটা ওয়ার্ড দিয়ে যখন তুমি তাদের নামকরণ করবা, সেইটাকে বলা হবে দ্বিপদ নামকরণ। হ্যাঁ, তুমি এখন বলবা ঠিক আছে ভাইয়া, দুইটা পদ দিয়ে নামকরণ করলাম, কিন্তু সেই দুইটা পদ কি কি হবে? দুইটা পদ দেখো, দুইটা পদ কি কি হবে দেখো। এই যে একটা পদ, নামের পদ, যে কোনো একটা জীবের নামকরণ করতেছো তুমি, দুইটা পদ নিয়ে করবা। দুইটা পদ নিয়ে যেই নামটা করলা ওইটা হচ্ছে দ্বিপদ নাম। তাহলে প্রথম পদ যেটা, ওটা হচ্ছে গণ, আর 2 নম্বর যে পদটা আছে এটা হচ্ছে প্রজাতি। আমরা একটু আগে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলা দেখলাম, সেখানে কিন্তু এই গণ এবং প্রজাতি দেখেছিলাম, ঠিক আছে? তো ওই গণ এবং প্রজাতি দিয়ে তুমি যে কোনো জীবের নামকরণ করতে পারো। আর এই যে নামকরণ করলা, এটাকে বলা হয় দ্বিপদ নাম। আর নামকরণ করার যে এই পদ্ধতি, এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে আমরা চলো সংজ্ঞাটা লিখে ফেলি। চলো। কোনো জীবের গণ এবং প্রজাতি, গণ এবং প্রজাতি এই দুইটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বলে, এবং এই নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। এই নামকরণ পদ্ধতিকে বলে। তো এইটা তোমরা এইভাবে লিখতে পারো, এটা কিন্তু একটা ক্লিয়ার সংজ্ঞা, কোনো ভুল নেই, ঠিক আছে? তো এটা তোমরা এইভাবে না লিখে আরেকটু চেঞ্জ করে লিখতে পারো। কি? সেটা হচ্ছে যে কোনো একটি জীবের
গণ এবং প্রজাতি এই দুইটি পদ নিয়ে নামকরণ করা যে পদ্ধতি তাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। আবার সংজ্ঞাটা বলতেছি, লিখে নাও। যাদের এই সংজ্ঞাটা মানে পারফেক্ট মনে হচ্ছে না তারা আমার এই মুখের সংজ্ঞাটা লিখে নাও। সেটা হচ্ছে যে কোনো জীবের গণ এবং প্রজাতি এই দুইটি পদ নিয়ে নামকরণ করার যে পদ্ধতি তাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? দ্বিপদ নামকরণ পদ্ধতির সংজ্ঞা। ঠিক আছে, এখন আমরা কিভাবে এই পদ্ধতিটা আসলো, কিভাবে নামকরণ করতে হয় এগুলা দেখব। আচ্ছা, এই দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে তোমার কিছু আগে শুরুতে কিছু কথা আছে। সেই কথাগুলো কি, দুইটা সংস্থা আছে। তুমি একটা জীবের যদি নামকরণ করো, এই দ্বিপদ নামকরণ অনুযায়ী যদি নামকরণ করো, তাহলে একটা দুইটা সংস্থা আছে। একটা সংস্থা, তুমি যদি গাছের নামকরণ করো তাহলে একটা সংস্থা আছে যারা এই নামটা তোমার কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে। যে তুমি ধরো তোমার নাম হচ্ছে তোমার নাম হচ্ছে কুদ্দুস মিয়া। তোমার নাম হচ্ছে কুদ্দুস মিয়া, তো তুমি একটা জীবের নামকরণ করলা। তো দুইটা সংস্থা আছে, এই সংস্থার একটা সংস্থা উদ্ভিদের নামগুলা নেয়, আর একটা সংস্থা আছে যারা প্রাণীর নামগুলা কালেক্ট করে। তো তুমি একটা উদ্ভিদের নামকরণ করলা, ঠিক আছে, তুমি কুদ্দুস মিয়া একটা উদ্ভিদের নামকরণ করছো। তো একটা সংস্থা আছে যারা এই তোমার কাছ থেকে, এই কুদ্দুস মিয়ার কাছ থেকে ওই উদ্ভিদের নামটা নেবে, নিয়ে পুরো পৃথিবীতে জানাই দেবে যে কুদ্দুস মিয়া এই গাছের নামকরণ করছেন। তখন পুরো পৃথিবী জানবে এই খবরটা। আবার তুমি এই কুদ্দুস মিয়া আবার আরেকটা প্রাণীর নামকরণ করছো। তো একটা সংস্থা তোমার কাছ থেকে তোমার নাম এবং ওই প্রাণীটার নাম নিয়ে পুরো পৃথিবীতে জানাই দেবে যে কুদ্দুস মিয়া একটা প্রাণীর নামকরণ করছে, বৈজ্ঞানিক নামকরণ করছে। এই দ্বিপদ নামকরণের মাধ্যমে যে নামটা পাই ওইটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? আচ্ছা, তো দেখো তুমি, দ্বিপদ নামকরণ পদ্ধতিতে যে নামটা পাওয়া যায় ওইটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। শুরুটা হচ্ছে গণ, আরেকটা হচ্ছে প্রজাতি। প্রজাতি শুরুতে যে পার্টটা থাকবে এটা হচ্ছে গণ, এবং নেক্সট যে পার্টটা থাকবে ওইটা হচ্ছে প্রজাতি। তো এই গণ এবং প্রজাতি নিয়ে দ্বিপদ নামকরণ হয়। ঠিক আছে? আচ্ছা, যেমন আমাদের মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়ান্স। হোমোস্যাপিয়ান্স, হোমো এবং সেপিয়ান্স। তাহলে এই হোমোটা হচ্ছে গণ, হোমোটা হচ্ছে কি গণ, এবং এই যে স্যাপিয়ান্স এটা হচ্ছে প্রজাতি। তাহলে এই যে হোমোসেপিয়ান্স, এই যে গণ এবং প্রজাতি নিয়ে যে নামটা হয়েছে এটা হচ্ছে কি দ্বিপদ নাম। দ্বিপদ নামকরণ পদ্ধতির মাধ্যমে যেই নামটা পাওয়া যায় ওইটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতির সাহায্যে আমাদের হোমোসেপিয়ান্স নামটা পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের মানুষের বৈজ্ঞানিক নাম। বোঝা গেল? আর বৈজ্ঞানিক নাম কি, দ্বিপদ নামকরণ কি, ভুল হওয়ার কথা না। ঠিক আছে? আচ্ছা, তো এই গণ এবং প্রজাতি নিয়ে গঠিত নাম হচ্ছে দ্বিপদ নাম, আর এই নামকরণ পদ্ধতিটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, আর যেই নামটা পাওয়া যায় সেইটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? আচ্ছা, এখন উদ্ভিদের কোনো বৈজ্ঞানিক নাম যদি কেউ আবিষ্কার করে সেটা স্বীকৃতি দেয় একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ICZN, ICBN, এটা পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার। এটা হচ্ছে
নাম, উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম স্বীকৃতি দানকারী। আইসিবিএন হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম, যেই প্রতিষ্ঠানটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম যদি কেউ আবিষ্কার করে সেই নামটাকে স্বীকৃতি দান করে, পুরো পৃথিবীতে জানায় দেয়। এই প্রতিষ্ঠানটার নাম কি? আইসিবিএন। এর ফুল মিনিং কিন্তু পরীক্ষায় আসবে, মাস্ট বি পরীক্ষায় আসে, মানে বেশিরভাগ সময় এসে যায়। আইসিবিএন এর পূর্ণরূপ লিখো। আইসিবিএন এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার। ঠিক অনুরূপভাবে আইসিজেড আরেকটা আছে, আইসিজেড, এইটা হচ্ছে প্রাণীর বৈজ্ঞানিক নাম শনাক্তকারী, প্রাণীর বৈজ্ঞানিক নাম স্বীকৃতি দানকারী। তো আইসিবিএন উদ্ভিদের নাম স্বীকৃতি দান করে, আর আইসিজেড প্রাণীর নাম স্বীকৃতি দান করে। অর্থাৎ কোনো বিজ্ঞানী যদি কোনো উদ্ভিদের নাম আবিষ্কার করে বৈজ্ঞানিক নাম, তাহলে সেই নামটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয় এই আইসিবিএন প্রতিষ্ঠান, এবং আইসিজেড প্রতিষ্ঠান প্রাণীর নামগুলো বৈজ্ঞানিকের কাছ থেকে নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। তো এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনিকালচার, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনিকালচার। তো আশা করি আর ভুল হওয়ার কথা না, দুইবার করে বলে দিছি। এটার ফুল মিনিং কিন্তু আসবে, এই দুইটার ফুল মিনিং পরীক্ষায় আসবে, লিখে রাখো। আচ্ছা, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তার কথা আমরা আগেও শুনছিলাম, শুনি নাই? শুনছিলাম কিন্তু এর আগে। তো সুইডিশ বিজ্ঞানী মানে তার দেশটা হচ্ছে সুইডেন, যে সেজন্য তাকে সুইডিশ বলা হয়। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, হ্যাঁ, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা বই লিখছিলেন, সেই বইটার নাম হচ্ছে স্পেসিস প্লান্টারাম। স্পেসিস প্লান্টারাম নিয়ে একটা বই লিখছেন। স্পেসিস প্লান্টারাম বাংলা লিখলাম, যদি কারো ইংলিশ মানে, আচ্ছা ইংলিশটা লিখতেছি। স্পেসিস প্লান্টারাম। তো এই স্পেসিস প্লান্টারাম বইয়ের মধ্যে তিনি দ্বিপদ নামকরণের সব কিছু বলে গেছেন। তিনি এই বইয়ের মধ্যে দ্বিপদ নামকরণের কিছু পদ্ধতি, দ্বিপদ নামকরণের কিছু নিয়ম বলে গেছেন। সেই নিয়মগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই নিয়মগুলো তোমাদের এখন আমি শেখাবো এবং বোঝাবো, এবং সেই নিয়মগুলো তোমরা মাস্ট বি মনে রাখবে, ঠিক আছে? তো দ্বিপদ নামকরণে এসে তুমি কি জিনিসগুলো মাথায় রাখলে পড়াশোনাটা তোমার হয়ে যাবে, সেই জিনিসগুলো একবার বলে দিই। দেখো, দ্বিপদ নামকরণ কি, সংজ্ঞা যেটা দিছিলাম, মুখে একটা বলে দিয়েছিলাম, লিখে একটা দিছিলাম, দুইটাই মনে রাখবা। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ হয় দুইটা পদ নিয়ে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। এই দুইটা মাস্ট বি মনে রাখবা। দ্বিপদ নামকরণের মাধ্যমে কোনো বিজ্ঞানী যদি নাম আবিষ্কার করেন,
তাহলে উদ্ভিদের নাম স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান ICBN এবং প্রাণীর নাম স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান ICZN। এই কথাগুলো মনে রাখবা। দেন তারপরে এই জিনিসটা মনে রাখবা, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা বই লিখছিলেন, বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। এই বইয়ের মধ্যে তিনি দ্বিপদ নামকরণের কিছু নিয়ম দেখাই দিয়ে গেছেন। সেই নিয়মগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই নিয়মগুলো এখন তোমাদের শেখাবো। আচ্ছা, আচ্ছা, দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো দিয়ে গেছেন কে? ক্যারোলাস লিনিয়াস। কি বইয়ে? স্পিসিস প্লান্টারাম বইয়ে। স্পিসিস প্লান্টারাম নামক যে বই তিনি লিখছেন, সেই বইয়ের মধ্যে দ্বিপদ নামকরণের কিছু নিয়ম দিয়ে গেছেন। নিয়ম নাম্বার 1, দ্বিপদ নামকরণের যে নামগুলা হবে সেই নামগুলোকে অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো করে লিখতে হবে। ল্যাটিন ভাষায়। বা ল্যাটিন ভাষার মতো করে। মতো করে করতে হবে। যে জিনিসটা আমি লিখলাম সেটা হচ্ছে যে তুমি একটা প্রাণীর যদি নামকরণ করতে চাও, দ্বিপদ নামকরণ যদি করতে চাও, তাহলে সেইটাকে ল্যাটিন ভাষায় করতে হবে। সেই প্রাণীটার গণ এবং প্রজাতির যে নাম দুইটা তুমি দিবা, সেই নাম দুইটাকে ল্যাটিন ভাষায় করতে হবে তোমাকে। আর যদি ল্যাটিন ভাষায় না করো, তাহলে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। ল্যাটিন ভাষাগুলো কীরকম? যেমন এই যে আমাদের মানুষের হোমো সেপিয়ান্স ল্যাটিন ভাষার মতো, ল্যাটিন ভাষাগুলো ঠিক এরকম হয়। তো ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এখন মনে করো আমাদের বাংলাদেশ থেকে একজন বিজ্ঞানী একটা জীবের নামকরণ করলো, তো তিনি তো ল্যাটিন ভাষা জানেন না, অথবা ল্যাটিন ভাষায় সেটা গণ এবং প্রজাতি কী হবে সেটা তিনি জানেন না। তো তিনি বাংলাদেশি ভাষায় একটা গণ এবং একটা প্রজাতির নাম নেবেন, সেই নাম দুইটাকে ল্যাটিন ভাষার মতো করে উচ্চারণ করে সেইটাকে নাম আকারে লিখে দেবেন। এইটা হচ্ছে নিয়ম। ল্যাটিন ভাষার মতো করে নাম দুইটাকে বলে দিতে হবে অথবা ল্যাটিন ভাষায় বলে দিতে হবে। 1 নম্বর নিয়ম। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে বলা হয়েছে দ্বিপদ নামকরণে 2টা পদ থাকবে। প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। প্রথমটা হচ্ছে গণ আর দ্বিতীয়টা কি? প্রজাতি। আমি আর ভাষায় লিখলাম না, তোমরা ভাষায় লিখবা, যারা নোট করতেছো মাস্ট বি ভাষায় লিখে নিবা। দ্বিপদ নামকরণ পদ্ধতি 1 নম্বর দিবা, দিয়ে 1 নম্বরটা আমি পুরোটাই লিখতেছি, পুরোটাই লিখে নিবা। 2 নম্বরে এসে লিখবা দ্বিপদ নামকরণের 2টি পদ থাকে, প্রথমটি হচ্ছে গণ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বরে চলো। 3 নম্বর নিয়মটা হচ্ছে বৈজ্ঞানিক নামকে সবসময় অনন্য বা ইউনিক হতে হবে। অনন্য বা ইউনিক কথাটার মানে হচ্ছে পুরা পৃথিবীতে একটা জীবের জন্য একটাই বৈজ্ঞানিক নাম থাকবে। যেমন ধরো মানুষের কথা ধরি, আচ্ছা মানুষ তো অনেকবার বললাম, বাঘের কথা ধরি। বাঘ এটাকে আমাদের দেশে বৈজ্ঞানিক নাম যেমন প্যান্থেরা টাইগ্রিস, তেমনইভাবে তুমি যদি চীনের মধ্যে যাও, সেখানেও মানুষ
এই বাঘের বৈজ্ঞানিক নাম বলবে প্যান্থেরা টাইগ্রিস। আবার তুমি সেখান থেকে যদি সৌদি আরবে যাও, সেখানেও মানুষ এই বাঘের নাম বলবে প্যান্থেরা টাইগ্রিস। অর্থাৎ তুমি যে কোনো জীবের, দুঃখিত মানে বাহ্যিক নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, বাঘকে মানুষ কিন্তু প্যান্থেরা টাইগ্রিস নামেই চিনবে, বৈজ্ঞানিক নামে। তো পুরো পৃথিবীতে একটা জীবের শুধুমাত্র একটাই বৈজ্ঞানিক নাম থাকবে, এইটাকে বলা হয় অনন্য বা ইউনিক। তাহলে 3 নম্বর নিয়ম আছে, প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে, অনন্য বা ইউনিক হতে হবে। ঠিক আছে, অর্থাৎ পুরো পৃথিবীতে যে কোনো একটা জীবের একটাই নাম থাকতে হবে, এটাকে বলা হয় অনন্য বা ইউনিক। আচ্ছা, এই ছিল আমার 3টা নিয়ম। পরবর্তী নিয়মগুলো লেখার জন্য একটু মোছাইতে হবে। তোমরা যারা আমার লেখার সাথে সাথে নোট করতেছো, তারা ভিডিওটাকে একটু থামাবা, যে মানে লেখা যখন শেষ হবে আমার, তখন ভিডিওটা একটু থামায়া তোমরা লিখে তারপর ভিডিও আবার অন করবা। ঠিক আছে, চলো এবার 4 নম্বর নিয়মে চলে যাই। 4 নম্বর নিয়মটা হচ্ছে, বৈজ্ঞানিক নামে যে 2টা অংশ থাকবে, প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি সকল অক্ষর ছোট হাতের হবে। যেমন আমাদের মানুষের যদি হোমোসেপিয়েন্স চিন্তা করি, প্রথম অংশ মানে হচ্ছে হোমো, প্রথম অংশ, এই প্রথম অংশের প্রথম অক্ষর এই যে এইচ, প্রথম অংশের প্রথম অক্ষর এইচটা বড় হাতের হবে, আর বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে। হোমোসেপিয়েন্স, এই যে হোমোসেপিয়েন্সের প্রথম অংশ, এই যে হোমো অংশটা, হোমো অংশের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, এবং দ্বিতীয় অংশের সকল অক্ষর ছোট হাতের হবে। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, এবং দ্বিতীয় অংশের সকল অক্ষর ছোট হাতের হবে। তেমন কঠিন কিছু না, তেমন কঠিন কিছুই না। প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের, বাকি সকল অক্ষর ছোট হাতের, দ্বিতীয় অংশের সকল অক্ষর ছোট হাতের হবে। ব্যাস, হয়ে গেল 4 নম্বর নিয়ম, তেমন কঠিন না। আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বর, মুদ্রণ করি না আমরা বৈজ্ঞানিক নাম। মনে করো যে আমাদের জীববিজ্ঞান যে বই আছে, জীববিজ্ঞান বইয়ের মধ্যে যখন বৈজ্ঞানিক নাম লিখে প্রিন্ট করা হবে, ছাপানো হবে, তখন ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে। ইটালিক অক্ষর কোনগুলো জানো? যে অক্ষরগুলো বাঁকা করে লেখা হয়, বাঁকা অক্ষরগুলো দেখো নাই, সেগুলো হচ্ছে ইটালিক অক্ষর। কিভাবে লেখে ওগুলো জানো? এই যে দেখো, এভাবে বাঁকা করে লিখে। তো ইটালিক অক্ষরগুলো এরকম বাঁকা হয়। তো ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় এরকম ইটালিক অক্ষর দিয়ে লিখতে হবে, মাস্ট বি লিখতে হবে, তাছাড়া এটা বৈজ্ঞানিক নাম হবে না। বৈজ্ঞানিক নাম হতে হলে ছাপানোর সময় বা প্রিন্ট করার সময় এরকম ইটালিক অক্ষর দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে 5 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম, ছাপানোর সময় এরকম করে লিখলাম, ঠিক আছে, হাতে লেখার সময় এরকম কি করব? হাতে লেখার সময় কি এরকম ইটালিক অক্ষর লেখা সম্ভব? সম্ভব না। তাহলে হাতে লেখার সময় আমরা 2টার নিচে আলাদা আলাদা দাগ দিব। এই 2টার নিচে আলাদা আলাদা ভাবে দাগ দেব।
তাহলে 6 নম্বর নিয়ম কি ছিল? 6 নম্বর নিয়ম তাহলে কি হবে? হাতে লেখার সময় গণ এবং প্রজাতি দুইটি অংশের নিচে আলাদা আলাদা দাগ দিব। এটাই হচ্ছে 6 নম্বর নিয়ম। তাহলে শুরু থেকে একবার বলি। 4 নম্বর নিয়ম হচ্ছে প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় অংশ এবং বাকি অক্ষর ছোট হাতের, দ্বিতীয় অংশের সকল অক্ষর ছোট হাতের হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে মুদ্রণের সময় বা প্রিন্ট করার সময় ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে। 6 নম্বর নিয়ম হচ্ছে হাতে লেখার সময় গণ এবং প্রজাতি দুইটি অংশের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। এবার হচ্ছে 7 নম্বর নিয়ম। মনে করো একটা জীবের বৈজ্ঞানিক নাম অনেকজন বিজ্ঞানী নির্ধারণ করেছে। নতুন একটা জীব আবিষ্কার হইল, তো সেই জীবের বৈজ্ঞানিক নামকরণ এখন করতে হবে। তো 5-7 জন বিজ্ঞানী সেই জীবের জন্য একটা করে বৈজ্ঞানিক নাম দিয়েছে। একটা করে, মনে করো একটা নতুন জীব আবিষ্কার হইলো, এখন মনে করো ওইটা হচ্ছে একটা প্রাণী। তো ICZN যে সংস্থাটা আছে, সেই সংস্থা অনেকগুলো বিজ্ঞানীকে বললেন আপনারা এই জীবের জন্য নামকরণ করেন, বৈজ্ঞানিক নামকরণ করেন এই জীবের। তো 5-7 জন বিজ্ঞানী একটা জীবের বৈজ্ঞানিক নাম নিয়ে এসে হাজির হলো। এখন ICZN যে সংস্থা আছে, সে কার নামটা গ্রহণ করবে? সর্বপ্রথম যে বিজ্ঞানী নাম দেবে তার নামটা গ্রহণ করা হবে। অর্থাৎ সর্বপ্রথম যে বিজ্ঞানী নাম আবিষ্কার করতে পারবে তার নামটাই গ্রহণ করা হবে। তো এই নিয়মটা কি? কোনো একটি জীবের নাম যদি একাধিক বিজ্ঞানী নির্ধারণ করে থাকে, তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানীর নাম গৃহীত হবে। এত বড় নিয়ম মনে না থাকলে আমি শর্ট করে লিখে দিই। দেখো, একাধিক বিজ্ঞানী একটি জীবের